মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন, যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। জুলাই গণহত্যার বিচারের আগে অন্য কিছু অপ্রাসঙ্গিক বললেন সার্জিস। জনভোগান্তি নিরসনে আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। ৩ মের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রস্তাব বাতিল না হলে নতুন কর্মসূচি দেবে হেফাজত। ঢাকা চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ। বর্ষার আগেই মশার উপদ্রবে ডেঙ্গুর শঙ্কা, কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ নগরবাসীর। নিয়মিত অভিযানে তোড়জোড় 2 সিটিতে। গ্রাম থেকে সরাসরি সংগ্রহের নামে চড়া দামে কৃষি পণ্য বিক্রির অভিযোগ। অনিয়ম হলেই ব্যবস্থা, বলছে ভোক্তা অধিকার। প্রত্যেকটা জিনিসেরই দাম 100 টাকা, 120 টাকা। বাজারটা আসলে কোনোটাই মনিটরিং হয় না। আপনি দেখেন চালের দাম, বাজারে আগত যারা ভোক্তা আছেন ওরা কমপ্লেন দিলেন যেখানে একজন ব্যবসায়ী আছেন বেল বিক্রি করেন 800 টাকা। এবং ডিপিএলে আম্পায়ারিং ইস্যুতে তাওহিদ হৃদয়কে দ্বিতীয়বার সাসপেন্ড করা হাস্যকর। বিসিবি প্রধানের সাথে বৈঠক শেষে তামিম ইকবাল। এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। এরা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তন্ময় কুমার রায়। জুলাই গণহত্যার বিচারের আগে অন্য কিছু অপ্রাসঙ্গিক। শুক্রবার শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের প্রধান সংগঠক সার্জিস আলম। সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। এ সময় আগামী 100 দিনে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আগামী 5 আগস্টে সচিবালয়ের উদ্দেশ্যে শাহবাগ থেকে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি পালনের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। যে শাহবাগ থেকে জুলাইয়ের স্ফুলিঙ্গ দ্বিগুণ আকারে ছড়িয়ে পড়েছিল বাংলার প্রান্তরে, যেখানে 24 জুলাই আগস্টে আওয়ামী লীগের কর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালিয়ে হত্যা করেছিল নিরস্ত্র ছাত্র জনতাকে, সেখানেই তপ্ত রোদ মাথায় আবারও দ্রোহ নিয়ে জড়ো হয়েছে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যরা। শুধু জুলাই নয়, পিলখানা কিংবা শাপলা হত্যার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরাও এসেছে ইনকিলাব মঞ্চের গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডাকা শহীদী সমাবেশে। রংপুরে জুলাইয়ের উত্তাল সময়ে বাহু প্রসারিত করে ঘাতকের বুলেটের সামনে বুক পেতে দেয়া শহীদ আবু সাইদের পরিবার থেকে শুরু করে ঢাকার শহীদ মসলিউদ্দিনের ছোট শিশু আফনান কিংবা পিলখানার হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীরের স্ত্রী, সবার মুখে ছিল দ্রুত গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারে না, আওয়ামী লীগের বিচার হতে হবে। আনাচে কানাচে যত দলের মধ্যে ছোটখাটো আওয়ামী লীগ ঢুকবে তার বিচার হতে হবে। আওয়ামী লীগ থাকতে পারবে না না না। নিষিদ্ধ করার জন্য যেগুলো কারণ আওয়ামী লীগের মধ্যে থাকা প্রয়োজন সবটি আছে। 3টা গণহত্যা, এই 15 বছরে আওয়ামী লীগ সরকার 3টা গণহত্যা পরিচালনা করছে। একটা হচ্ছে এই আর্মিদের হত্যা করছে, পরবর্তীতে সাপ্লাই হত্যা এবং সর্বশেষ জুলাই গণহত্যা। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতারাও সংহতি জানাতে এসেছিলেন শাহবাগের এই সমাবেশে। চলমান সংস্কার ও নির্বাচনের চেয়ে গণহত্যার বিচারকেই অগ্রাধিকার দিতে দেখা গেল বিভিন্ন দলের শীর্ষ নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান সমাবেশে যোগ দেয়া নেতারা। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। আমরা বলতে চাই, মুখের আগুন দেখেছ, হৃদয়ের আগুন দেখো নাই। 1400 শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না। সংস্কার নাকি আগে নির্বাচন, মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন, যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার।
সমাপনী বক্তব্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ নিষিদ্ধের বিচারের কথা উল্লেখ করার আহ্বান জানান। এ সময় দেশের কোনো দলকেই ভারতের তাবেদার হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না, আমরা তাদেরকে বয়কট করব। যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট হইতে দেয়া হবে না। আগে সংস্কার না নির্বাচন এই এলাপ বুঝি না, সবার আগে বিচার। আগামী 100 দিনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে 5ই আগস্টে সচিবালয়ের উদ্দেশ্যে শাহবাগ থেকে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি পালনের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির গুলশান বিভাগ নেতাকর্মীরা। বিকেলে রামপুরা ব্রিজ বাড্ডা লিংক রোডে অবস্থান নিয়ে সমাবেশ করে দলটি। সমাবেশে গুলশান বিভাগের কয়েকটি থানার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় জুলাই অভ্যুত্থানে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নির্যাতন নিপীড়নের রাজনীতি করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। এ সময় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করে নেতাকর্মীরা জানান, যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায় তাদের প্রতিহত করা হবে। পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটি। আমাদের প্রথম রিফরমেশন হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা। 24-এর এই গণহত্যার পরে ওই খুনি শেখ হাসিনার রাজনৈতিক কোনো ভিত্তি থাকতে পারে না। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের মতো নৈরাজ্যকার এবং ফ্যাসিবাদী দলের বিলুপ না ঘটবে, নিষিদ্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 24-এর গণ আন্দোলনের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহবুবুল্লাহ বিন জিসানের অপারেশনের আর্থিক অনুদান এবং আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। এখনও ক্রান্তি লগ্ন শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকারে থাকা উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি সহ জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের নামে যে সকল মামলা হয়েছে সেগুলো এখনও প্রত্যাহার করা হয়নি। এ সময় আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যদি দেশে, বেশিরভাগ যদি দেশে ফিরে না আসতে পারে, সেই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসেবে কেন এটাকে দাঁড় করানো হচ্ছে? জনভোগান্তি নিরসনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। ময়মনসিংহ মহানগর জেলা জামায়াত ইসলামের আয়োজনে নগরীর সার্কিট হাউস মাঠে দলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আসা খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয় সার্কিট হাউস মাঠ। হাতে দলীয় পতাকা, ব্যানার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতারা হাজির হতে থাকেন সম্মেলনের স্থলে। দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহ মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর এমন আয়োজনে উৎফুল্ল নেতাকর্মীরা। আসলে উৎসবমুখর একটা পরিবেশ, সারা শুধু আমরা ময়মনসিংহ বিভাগে তাই নাই, সারা বাংলাদেশের মানুষই মানে আনন্দ পেয়েছে। দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকায় ভোগান্তি পোহাচ্ছে জনগণ। এজন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান জানান তিনি। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য, এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না।
অন্যায়ের কাছে আপোষ করব না ইনশাআল্লাহ। এ সময় নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদনের সমালোচনা করেন তিনি। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়জন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। আর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল আমরা জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব। সরকারকে বলতে চাই, মেহেরবানি করে যাত্রাটা যেটা শুরু করেছেন, কোথায় কিভাবে যাত্রাটা শেষ করবেন পরিষ্কার করে কথা বলুন। 5 আগস্টের পর গঠিত সরকার জনগণের প্রত্যাশা মতো হয়নি। সাধারণ মানুষের কাছে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ, এমন মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। দুপুরে প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সরকার ক্ষমতায় এসেছে, আমরা মনে করি এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম তেমন করে হয়নি, এবং গণ অভ্যুত্থানের তার যে পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি সরকার দরকার ছিল সেটা আমরা পাইনি। না পারার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং জনগণকে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দেবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজেদের গোছাতে ব্যস্ত হওয়ার কারণেই জুলাই আগস্টে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার বিচার হচ্ছে না, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে মোহাম্মদপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এক গণসমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসনের ব্যাপারে তিনি বলেন, আহতদের ক্ষতিপূরণ দেয়া নিয়ে 9-6 করা যাবে না ও আগামী 1 সপ্তাহের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে তাদের। এছাড়া রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি এবং দেশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার কথাও বলেন নুরুল হক নূর। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে, তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে, নিজেদেরকে অনেকে নিমজ্জিত করছে। যেই কারণেই আজকে এই জুলাইয়ের 8 মাস পার হলো এখন পর্যন্ত এই নিরীহ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তাদের বিচারের অগ্রগতি হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ তারা রাজপথে নেমে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। এ সময় দলটির আমির মাওলানা আহমদ আলী কাশেমি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের দাবি ইসলাম বিদ্বেষী, তাই কমিশনের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি। এছাড়া ভারতে চলমান মুসলিম নির্যাতন বন্ধের দাবিও জানান তিনি। মুসলিম নির্যাতন বন্ধ না হলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু করে পল্টন মোড়ে এসে শেষ হয়। নারী বিষয়ক যে সংস্কার কমিশন তারা তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে। সুতরাং খেলাফত মজলিসের বক্তব্য এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন এইটা পূর্ণটাই বাতিল করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম। জুমার নামাজের পর
অন্দরকিল্লা শাহী মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেয়া হয়। নামাজের পরপরই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা। এ সময় নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন নিয়ে সমালোচনা করেন তারা। এই কমিশন বাতিল সহ 4 দফা দাবি জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে বলেন, কোনো পশ্চিমা দেশ নয়, বরং বাংলাদেশের মুসলমানরাই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছেন। আগামী 3 মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশ সফল করার আহ্বানও জানান তারা। আগামী 3 মের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেয়া প্রস্তাব বাতিল করা না হলে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বিকেলে নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণজমায়েতে তিনি কথা বলেন। এ সময় কমিশনের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান দলের যুগ্ম মহাসচিব। নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবনা উপস্থাপন করেছে, এটা দেখে আমরা স্বাগত জানাবো তো দূরের কথা, বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। আগামী 3 তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে, প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা হয়, সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম। পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে কাতার থেকে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে স্থানীয় সময় সকাল 9:30টায় দোহা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। ইতালির সময় দুপুর 2:15টায় রোমে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কিছুক্ষণ পর পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার স্কোয়ারে যাবেন অধ্যাপক ইউনুস। সেখানে বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন ভ্যাটিকান সিটির জেনারেল। শনিবার সকাল 9:30টার দিকে আবারও পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে সেন্ট পিটার স্কোয়ারে যাবেন প্রধান উপদেষ্টা। পোপ ফ্রান্সিসের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও তার শেষকৃত্যের আয়োজনের বিস্তারিত আমরা জানবো। এই মুহূর্তে ভ্যাটিকান সিটি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। চলে যাচ্ছি তার কাছে। মনির, আগামীকাল শেষকৃত্য ঘিরে কি আয়োজন থাকছে এবং একই সঙ্গে জানাবেন যে কখন নাগাদ প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানাতে যাবেন এবং তাকে রিসিভ করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছে তারা, এবং আশা করা যাচ্ছে যে সেখান থেকে সরাসরি ভ্যাটিকান সিটিতে সান পিটার্স স্কোয়ারে, যেখানে পোপ ফ্রান্সিসকে উন্মুক্ত করে দিয়েছে সকলকে দেখার জন্য, সেখানে তারা এখানে আসবেন এবং শেষ বারের মতো তাকে শ্রদ্ধা জানাবেন এবং তাকে দেখবেন। এবং আগামীকাল সকাল 9:30টার সময় পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে ডক্টর ইউনুস এখানে এই সান পিটার্স স্কোয়ারে আসবেন এবং তার শেষকৃত্য অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন এবং তার সাথে এখানে থাকবেন বিশ্বের বিভিন্ন নামকরা যে রাষ্ট্রপ্রধানরা আছেন, প্রভাবশালী যে রাষ্ট্রপ্রধানরা আছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে থাকবেন। তো এই আজকে সকাল থেকে শুরু করে জনসাধারণের জন্য সবকিছুই উন্মুক্ত করে দেওয়া হয়েছে পোপ ফ্রান্সিসের সবশেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। এবং যেখানে আপনার সেই শ্রদ্ধা জানাতে সরাসরি কাতার থেকে এসে নেমেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে যে এই ভ্যাটিকান সিটি সান পিটার্স স্কোয়ারে তিনি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন এবং এখানে তার আজকে এই পর্যন্ত তার একটি কার্যক্রম থাকবে এবং আগামীকাল সকাল 9:30টার সময় আবার তিনি এই সান পিটার্স স্কোয়ারে আসবেন তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে। এবং তাকে সান পিটার্স স্কোয়ার থেকে নেওয়া হবে আপনার স্কুইলিনো যে সবচেয়ে বড় যে গির্জাটা রয়েছে সেই গির্জাতে, এবং সেখানে তাকে সমাধি করা হবে। তন্ময়, এই ছিল ভ্যাটিকান সিটি থেকে পোপ ফ্রান্সিস নিয়ে সর্বশেষ খবর। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী মনিরুজ্জামান মনিরের মাধ্যমে। সান্ধ্যবাজার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্ত বাজার। তন্ময়, আমরা সবসময় দেখে এসেছি যে কয়েক বছর আগেও জুন জুলাই মাসে সাধারণত ডেঙ্গুর প্রকোপ দেখা দিত, কিন্তু এবার বর্ষা আসার আগেই এডিসের যে প্রকোপ সেটি শুরু হয়ে গিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই ডেঙ্গু নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে রাজধানীবাসীর মনে। এবং তাদের অভিযোগ, 2 সিটি কর্পোরেশন সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে এই শঙ্কাটি তাদের মনে আরো বেশি করে ঘনীভূত হচ্ছে। তবে সম্পা, সিটি কর্পোরেশনের যে উদ্যোগ সেটির কথা তারা জানিয়েছেন, যদিও নগরবাসী বলছেন যে তারা এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি বা দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা দেখতে পারেনি। তবে সিটি কর্পোরেশন বলেছে তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। সহকর্মী মেহেরিন রানীর প্রতিবেদনে দেখব বিস্তারিত। রাজধানীর খিলক্ষেত এলাকায় পাইলিংয়ের কাজ করেন মোশাররফ। মশার কামড়ে চুলকানিতে ঘা হয়ে যাওয়া হাত দেখালেন, বললেন ডাবল মশারি টানিয়েও রেহাই পাচ্ছেন না। এমনের পরিস্থিতি মৌমাছি চাকের মতো হয়ে আসে, মানে একদণ্ড দাঁড়ায় থাকবেন তাতে কোনো ক্ষমতা নেই আমনের। ঢাকার উত্তর এবং দক্ষিণের বিভিন্ন জায়গায় খাল রাস্তা সহ নানা সংস্কারের কাজ চলছে, ফলে এসব জায়গায় পানি জমে বেড়েছে মশার উপদ্রব। জনপ্রতিনিধি শূন্য সিটি কর্পোরেশনের মশক নিধনে কার্যকরী পদক্ষেপ না থাকার অভিযোগ নগরবাসীর। 15 দিন 1 মাস পরে পরে জ্বর আসে, মানে এই কারণে একটু ভয় বেশি। এখন তো বর্তমানে জনপ্রতিনিধি নাই, এখন এটা আমরা বলার মতো কাকে পাবো? প্রচণ্ড মশা, কোনো কাজ কাম করা যায় না, বা মশার যন্ত্রণায় ঘরে পর্যন্ত ঘুমানোর কোনো উপায় নাই। দুধ দিতে আসছি, গাছ গোছ দিয়ে তোমার দিতে কাঠ করে পড়তে আসছি, আবার কয়েল 2-3টা করে ধরাই। যদিও এই মশার বেশিরভাগই কিউলেক্স মশা, কিন্তু বৈশাখের হঠাৎ বৃষ্টি চোখ রাঙাচ্ছে ডেঙ্গু প্রকোপের। সাধারণত জুন থেকে ডেঙ্গু মৌসুম ধরা হলেও গত 2-1 বছরে কোনো নিয়ম মানছে না ডেঙ্গু। চলতি বছর এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ছাড়িয়েছে 2000 এবং মৃতের সংখ্যা 20 ছুঁই, যা বিগত যে কোনো বছরের এই সময়ে আগে কখনো দেখা যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, মশক নিধনে দ্রুতই ম্যাসিভ ক্যাম্পেইন শুরুর কথা। মশা নিয়ন্ত্রণে এবার উত্তরে কাজ করবে সেনাবাহিনী। পুরো কার্যক্রমই বাজেট নির্ভরতা থেকে বের হয়ে আসবে। আমরা এমার্জেন্সি কিছু ট্র্যাপ বসানোর চেষ্টা করছি। আগের যে ওষুধ কেনা হয়েছে সেটা কতটুকু রাইট, সেটা আমরা জনগণকে দিয়ে টেস্ট করাতে চাই। যে ওষুধগুলো ছিটানো হচ্ছে সেটা যেন পারফেক্টলি ছিটানো হয়, এবং এখানে যেন কোনো ধরনের গাফলতি না থাকে। সেজন্য আমরা আমাদের আগে যাদের সাথে চুক্তি ছিল সেটা বাদ দিয়ে আমরা এখন সেনাবাহিনীর সাথে নতুন চুক্তিতে আবদ্ধ হচ্ছি। অন্যদিকে দক্ষিণ সিটি প্রতিটি ওয়ার্ড পর্যায়ে সপ্তাহব্যাপী কর্মশালা আয়োজন সহ চালাবে চিরুনি অভিযান। আমাদের 1050 জন স্টাফ আছে ফিল্ড লেভেলে, সেই স্টাফদেরকে দিয়ে আমরা 75টা ওয়ার্ডে কার্যক্রম করাই। খুব বেশি পেশেন্ট হয় কোনো এলাকায়, সেই এলাকায় লাল চিহ্নিত করে ওই এলাকাটা চিরুনি অভিযান করা হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আবার অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের অনেক এক্সটেন্সিভ কাজ হচ্ছে, যেটা আমরা কনজারভেন্সির সাথে করতেছি। ব্রুটো ইন্ডেক্স অনুযায়ী যে কোনো বছরের তুলনায় এবছর এডিস মশার ঘনত্ব বেশি, যা এরই মধ্যে বিপজ্জনক সূচকে পৌঁছে গেছে। কীটতত্ত্ববিদরা বলছেন, বর্ষার সময়কাল দীর্ঘ হলে এবছর ঢাকা এবং ঢাকার বাইরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এডিস মশার ঘনত্ব নিয়ে যে কাজটি করি, গবেষণাটি করি, সেখানে আমরা গবেষণা দেখছি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আমরা এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি, এবং আমি নিশ্চিত করতে বলতে পারি এই জেলাগুলোতে ডেঙ্গু বাড়বে। এখনই যদি আমরা এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ, এডিস মশার ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট সঠিকভাবে শুরু করতে না পারি, তাহলে এবছর পরিস্থিতি খারাপ হওয়ার কিন্তু ঝুঁকি আছে। মশার বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতায় জনসম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। আক্রান্ত হলেও মৃত্যুর হার কমানোর দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ তাদের। মশা উৎপাদন বন্ধ করবার জন্য একটা কাজ, একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ। গতানুগতিক কাজ করলে মশা উৎপাদন কমবে না। এই দুটো কাজ মিলিয়ে যদি করা হয় তাহলে আমরা এই বছরে অন্তত রোগীর সংখ্যা না কমলেও মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক কমানো যায়। আর 1 মাস পরই ডেঙ্গুর ভরা মৌসুম, অথচ এখনও প্রস্তুতির তোড়জোড়েই আটকে আছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে আসছে ডেঙ্গু মৌসুমের ভয়াবহতার আঁচ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। সিটি কর্পোরেশনও জানালেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মশা দমন করবেন তারা। তবে নাগরিকদের ভয় কাটছে না। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনের কাজের ধারাবাহিকতায় ফাটা পড়েছে। মেয়র কাউন্সিলরের অনুপস্থিতিতে বাকিরা কতটুকু সক্রিয় হবেন তা নিয়ে শঙ্কায় নগরবাসী। মেহেরিন অ্যানি, এখন ঢাকা।
প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম যে যেরকম অগ্রগতি থাকার কথা বা যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার কথা নগরবাসী বলছেন সেরকম কোনো পরিকল্পনা বা দৃশ্যমান অগ্রগতি তারা দেখছেন না। এদিকে রাজধানীতে বর্ষা আসার আগেই যে মশার উপদ্রব বেড়েছে, ফলে ডেঙ্গুর যে প্রকোপ সেটিও বাড়ছে এবং সামনের যে দিনগুলো রয়েছে ধারণা করা হচ্ছে যে ভয়াবহ আকার ধারণ করতে পারে। এরই মধ্য দিয়ে ধানমন্ডি এলাকায় 700-র বেশি কর্মী নিয়ে মশক নিধন এবং পরিচ্ছন্নতা যে কার্যক্রম রয়েছে সেই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্ষাকে সামনে রেখে এখন থেকে নিয়মিত এমন অভিযান চালানো হবে বলে জানিয়েছেন দক্ষিণের প্রশাসক। এবার দক্ষিণ সিটির ভবনগুলো মশক নিধন অভিযানের আওতায় আসবে বলেও জানান তিনি। আসিফ ইকবাল খানের প্রতিবেদনে আমরা জানব বিস্তারিত। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই নগর জুড়ে বেড়ে যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব। এবার বর্ষাতে ডেঙ্গুর বংশবিস্তার রোধে আগেভাগেই মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুক্রবার সকালে 700-র বেশি কর্মী নিয়ে ধানমন্ডি এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। সচেতনতা বৃদ্ধিতে করা হয় র্যালি। র্যালি শেষে উপস্থিত সাংবাদিকদের ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার সচিব ও দক্ষিণের প্রশাসক। সমন্বিত একটা পরিকল্পনা ঢাকা সিটির জন্য দিব। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, বর্ষাকে সামনে রেখে ডেঙ্গু মশার বিস্তার রোধে এবছর আগেভাগেই ওষুধ ছিটানো ও পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসী সহযোগিতা করলে ডেঙ্গু রোধ সম্ভব হবে। বর্ষা শুরুর আগে এবার আমরা আমাদের খালগুলো, আমাদের নর্দমাগুলো, আমাদের ড্রেনগুলো এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলবো এবং বিশেষ করে মশার যে জন্মস্থান সেইটাকে আমরা পরিষ্কার রাখবো। এই কার্যক্রম আমাদের সিটির তরফ থেকে অব্যাহত আছে। আর নাগরিকদেরও দায়িত্ব আছে তাদের আঙ্গিনা যাতে পানি না জমে, কোনো টবে যাতে পানি জমি না থাকে, তাদের তরফে তাদের প্রতি আমাদের অনুরোধ, তাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ আহ্বান থাকবে যে আপনারা আপনাদের বাসাবাড়িটা পরিষ্কার রাখেন, ডোবা নালা নর্দমা এগুলো আমরা পরিষ্কার রাখবো। স্থানীয় সরকার সচিব বলেন, ঢাকার দক্ষিণ সিটির কোথাও মশক নিধনে এমন কোনো উদ্যোগ নেওয়া হবে না যাতে পরিবেশ ও এলাকার ক্ষতি হয়। যে আমরা 30 জন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ করার জন্য উদ্যোগ নিয়েছি। এটার কারণটা হচ্ছে একটা পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার জন্য। তারা বিভিন্ন জায়গায় যাবে যেখানে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা বিঘ্ন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে মোটিভেট করা, সচেতন করা, এই দায়িত্বটা নিয়েই আমরা কাজটা করছি। এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের ছিটানো ওষুধের মান ভালো দাবি করে স্থানীয় সরকার সচিব জানান, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় এবছর স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। কৃষক থেকে সরাসরি সংগ্রহের নামে বাজার দর থেকে 4 থেকে 5 গুণ বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে, যাদের দেখা দেখি অন্য দোকানিরাও দাম বাড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে মোহাম্মদপুর টাউন হল বাজারে বেশিরভাগ সবজির কেজি 100 টাকা হলেও কারওয়ান বাজারের সঙ্গে পার্থক্য 20 থেকে 30 টাকা, যাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা হিসেবে দেখছেন ক্রেতারা। যদিও ভোক্তা অধিকার বলছে অনিয়ম করলেই নেওয়া হবে ব্যবস্থা। আর জানাচ্ছেন দেলাওয়ার দোলন। মৌসুমি ফল বেল, যার একটি বিক্রি হচ্ছে 800 টাকায়, গুটি আমের প্রতি কেজি 650, ডিম ডজন প্রতি 300 টাকায়, কলার ডজন 300 থেকে 350 টাকা। এমন অস্বাভাবিক মূল্যে পণ্য বিক্রি করছেন মোহাম্মদপুরের টাউন হলের কয়েকজন ব্যবসায়ী, যাদের দাবি এসব পণ্য সবার জন্য নয়, এগুলো কৃষক বা গৃহস্থ থেকে সরাসরি আনা। গুটি কয়েক ব্যবসায়ীর এমন কর্মকাণ্ডে প্রভাব পড়েছে টাউন হল সহ রাজধানীর বিভিন্ন বাজারে। নেপালি সাগরের দাম হচ্ছে অর্ধেক, আর এটার দাম হচ্ছে ডাবল। এটা অরিজিনালি গাছ পাকা, এটা কোনো মেডিসিন নাই, ফরমালিন নাই, কিচ্ছু নাই, নিজে সংগ্রহ করে গৃহস্থের বাসা থেকে। ক্রেতাদের অভিযোগ, এমন মুনাফালোভী দোকানিরাও বাড়তি দামে পণ্য বিক্রির কথা স্বীকার করে বলছেন, ধানমন্ডি মোহাম্মদপুর এলাকার কিছু ধনাঢ্য ও নির্ধারিত ক্রেতার জন্য এসব পণ্য আনছেন তারা। স্বাভাবিক দামের তুলনায় এর কাছে দামটা ডাবল বা ট্রিপল হয়ে যায়। এই অবৈধ টাকার বাজারে হাতছানি কারণে বিক্রেতা যখন দেখছে 500 টাকার কাস্টমার আছে, তাহলে শুধু আমার মতো কাস্টমার কাছে 150 টাকা বিক্রি করবে না। এদিকে সাধারণ ক্রেতাদের আপত্তির মুখে এ দোকানে হানা দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। করা হয় সতর্ক। যাচাই বাছাই করলাম, ওনার কাছে আসলে কোনো পাকা রসিদও দেখি নাই। ওনাকে সতর্ক করে গেলাম, উনি রাস্তার উপরে যেহেতু ব্যবসা করতেছেন, পরবর্তীতে যেন যৌক্তিক পর্যায়ে মুনাফা করে ব্যবসা করেন। গেল শীত মৌসুমে সবজির দর নিয়ে ক্রেতাদের মধ্যে ছিল স্বস্তি, তবে বর্তমানে বাড়তি গ্রীষ্মকালীন সবজির দর। বাজার ঘুরে দেখা যায় করলা, দুন্দুল,
পটল, ঢেঁড়স, পটল, ঝিঙ্গা, শসা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। বেগুন 80 টাকা, জালি কুমড়া 50 টাকা, শসা হয়েছে দেশিটা 120 টাকা, হাইব্রিড হয়েছে 60 টাকা, আর যে উস্তা আছে 80 টাকা কেজি, লাউ হয়েছে 80 টাকা, ভেন্ডি 80 টাকা, দুন্দুল হয়েছে 80 টাকা, ঝিঙ্গা 80 টাকা। আপনার হচ্ছে 5 টাকা 10 টাকা করে সবসময়ই বাড়ছে, প্রতি বাজারেই আপনার হচ্ছে একটু একটু করে বাড়ছে। এদিকে কারওয়ান বাজারে দেখা গেছে কিছুটা কম দর, যেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজিতে। এছাড়াও টাউন হলের বাজারের দরের চেয়ে 20 থেকে 25 টাকা কেজি কমে মিলছে সবজি। গরু এবং খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। ব্রয়লার 170 থেকে 180 টাকা, সোনালী মুরগির কেজি 250 থেকে 280 টাকা। এছাড়া লিটারে 14 টাকা বাড়লেও বাজারের চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম সয়াবিন তেলের। বাজারে সুস্থ প্রতিযোগিতা বিরাজমান রেখে ব্যবসাটা করা উচিত তাদেরকে। কোরবানিকে সামনে রেখে দাম বাড়তে শুরু করেছে মশলার, যা আরও বাড়তে পারে। ভোক্তারা বলছেন সংশ্লিষ্টরা এখনই তৎপর হলে রোখা যাবে মুনাফাখোরদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার গ্রেপ্তার 1 নম্বর আসামি মেহরাজ ইসলামকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। মেহরাজকে সিএমএম আদালতে হাজির করার পর 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে পুলিশ জানায় ঘটনার সময় ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে একের পর এক আঘাতে হত্যা করে মেহরাজ। গেল বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল চেয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন, কিন্তু সেই আবেদন বাতিল করে রিমান্ডের আদেশ দেন বিচারক। এর আগে 21 এপ্রিল এ মামলায় গ্রেপ্তার আল কামাল শেখ, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদের মধ্যে মাহাথির সহ 2 আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শান্তবাজারের সময় হলো আরেকটা বিরতিতে যাবার, ফিরছি একটু পর। তন্ময়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে যে হামলা হয়েছে সেটিতে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এমনকি শত্রুতামূলক কর্মকাণ্ডের চূড়ান্ত জবাব দিতে পাকিস্তানের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এবং জম্মু কাশ্মীরে যে সন্ত্রাসী হামলা তার প্রেক্ষাপটে ভারত সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশটির সব বিরোধী দল এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধের সংখ্যা বাড়তে থাকায় সর্বোচ্চ সহনশীল হতে ভারত এবং পাকিস্তান উভয়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। তহিদুল ইসলামের প্রতিবেদনে দেখব বিস্তারিত। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা ইস্যুতে পাল্টাপাল্টি পদক্ষেপে চলমান উত্তেজনার মধ্যেই কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের গুলি বিনিময়ে প্রকট হচ্ছে যুদ্ধের শঙ্কা। সংঘাতের আশঙ্কায় জম্মু সীমান্ত এলাকায় বেসামরিক নাগরিকদের চলাচল নিষিদ্ধ করেছে উভয় দেশ। এরই মধ্যে ভারতের যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে হওয়া জরুরি সভায় দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। এদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। সিনেটে সর্বসম্মতিক্রমে এ বিষয়ক একটি প্রস্তাবও পাশ হয়। এ সময় ভারতের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। একইভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভারতের দায় চাপানোর প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পেহেলগামের ভয়াবহ হামলাকে ভারতের সাজানো নাটক বা ফলস ফ্ল্যাগ অপারেশন বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র সংগঠনগুলোকে অর্থ ও প্রশিক্ষণ ইস্যুতে স্কাই নিউজের করা এক প্রশ্নের জবাবে বিস্ফোরক মন্তব্য করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। গত 3 দশক ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের হয়ে পাকিস্তান নোংরা কাজ করেছে বলেও স্বীকার করেন তিনি। We have been doing this dirty work for United States for about 3 decades, এদিকে মঙ্গলবারের হামলায় জড়িত থাকার অভিযোগে 2 জনের বাড়ি গুড়িয়ে দিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর প্রশাসন। জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আহ্বানে রাজধানী নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন দেশটির শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরা।
কাশ্মীর ইস্যুতে সাম্প্রতিক উত্তেজনা উদ্বেগ ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতেও। নতুন করে যুদ্ধের শঙ্কায় পরিস্থিতির অবনতি এড়াতে সর্বোচ্চ সহনশীল চর্চার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে ভারতের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। তাওহিদ হৃদয়ের শাস্তি কমিয়ে আবারও সেটি বহাল করাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। কথা বলেছেন ফিক্সিংয়ের অভিযোগ ওঠা ক্রিকেটারদের সুরক্ষার বিষয়েও। শুক্রবার বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের পর এসব কথা বলেন তিনি। সুস্থতার পর প্রথমবার গণমাধ্যমের সামনে হাজির হয়ে তামিম জানিয়েছেন 3 মাস পর ফিরবেন মাঠে। তাসওয়ার নাফির প্রতিবেদন। শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের ভিড়। তামিম ইকবাল, মাহমুদুল্লাহদের সঙ্গে যোগ দেন মুস্তাফিজ, শরীফুল, নাইম, সোহানরা। সকালে একাডেমিতে এক দফা বৈঠক সারেন ক্রিকেটাররা। দুপুরে তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেটাররা বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বোর্ডের 2 পরিচালকের সঙ্গে। ম্যারাথন এই বৈঠকের মূল এজেন্ডা ছিল ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করা। ডিপিএল এর বিভিন্ন বিতর্কিত ইস্যুতে খেলোয়াড়দের জড়ানোর প্রতিবাদ জানায় সবাই। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাথে তর্কে জড়িয়ে 2 ম্যাচ নিষিদ্ধ হন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। তবে 1 ম্যাচ পরই ফেরেন মাঠে। এ নিয়ে সৈকত মনিদের চাকরি ছাড়ার খবরে সমালোচনা শুরু হলে বিসিবি জানায় আগামী ম্যাচে আবারও নিষিদ্ধ থাকবেন হৃদয়। বিসিবির এমন সিদ্ধান্ত মানতে পারেননি ক্রিকেটাররা। তাওহিদ হৃদয় একটা ম্যাচ সাসপেন্ড ছিল, না খেলে তারপরে সে 2টা ম্যাচ খেললো। সো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে, কোন দিকে, কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না। তারও আগে গুলশান ও শাইনপুকুরের ম্যাচে 2 ক্রিকেটারকে নিয়ে ফিক্সিংয়ের গুঞ্জন উঠলে তদন্তে নামে বিসিবি। তবে যে প্রক্রিয়ায় তদন্ত করা হয়েছে সেটিরও প্রতিবাদ জানিয়েছেন তামিমরা। যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক। আমরা এটার সাথে 100%। বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিস আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। নানা ইস্যুতে জর্জরিত ক্রিকেট পাড়া যেন বিধ্বস্ত এক প্রতিষ্ঠান। একদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার, অন্যদিকে ঘরোয়া লিগের নানা বিতর্ক। তবে এত কিছুর মধ্যেও স্বস্তির খবর, 3 মাস পর মাঠে ফিরবেন তামিম ইকবাল খান। 3 মাস পর ইনশাআল্লাহ। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে স্টোক সিটির বিপক্ষে মাঠে নামছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। যদিও শেষ 5 ম্যাচের 4টিতেই হার প্লেয়ার্সদের, তবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় শেফিল্ড। 2 দলের এই ম্যাচ শুরু হবে রাত 1টায়। শেষ ম্যাচে বার্নলির কাছে 2-1 গোলে হেরে প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করে হামজার দল। তবে এখনই শেষ হয়ে যাচ্ছে না প্রিমিয়ার লিগের স্বপ্ন। বর্তমানে 44 ম্যাচে 86 পয়েন্ট নিয়ে টেবিলের 3য় স্থানে আছে শেফিল্ড ইউনাইটেড। লিগে এখনো বাকি 2 ম্যাচ। লিগ রাউন্ডে টেবিলের 3 থেকে 6 নম্বর দলগুলোর মধ্যে প্লে অফের মাধ্যমে যে কোনো একটি দল সুযোগ পাবে ইপিএল এর আসরে। তাই শুক্রবারের ম্যাচে নিজের সেরাটাই দিতে চাইবেন হামজা চৌধুরী। এর সাথে শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।